আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। রমজান কাদিরভ, যিনি চেচনিয়ার সামরিক কমান্ডার, চেচেন বাহিনীর প্রধান, এই নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। তিনি এখন ভীষণভাবে ক্ষুব্ধ ও উত্তেজিত হয়ে উঠেছেন। ক্ষুব্ধ হওয়ার কারণ হল আমেরিকা ভেনেজুয়েলার সঙ্গে যা করেছে তার উদাহরণ দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, যদি আমেরিকা চেচেন সেনাবাহিনীর কমান্ডার রমজান কাদিরভকে অপহরণ করতে পারে তাহলে ভ্লাদিমির পুতিন ভাবতে বাধ্য হবেন এবং সব শর্ত মেনে নিতে বাধ্য হবেন। এ কথা যখন চেচেন বাহিনীর কমান্ডার রমজান কাদিরভ শুনলেন তখন তিনি ভীষণভাবে ক্ষুব্ধ হন এবং বলেন, চেচনিয়া যদি কেউ আসে সে আর ফিরে যেতে পারবে না। সেখানে এমন অবস্থা করা হবে যা সে আজীবন মনে রাখবে। ওদিকে একটি ট্যাঙ্কারকে আমেরিকা ধাওয়া করছিল, যা রাশিয়ার পতাকা লাগিয়ে এগিয়ে যাচ্ছিল। আমেরিকাকে আটকাতে রাশিয়া সাবমেরিন পর্যন্ত পাঠিয়েছিল, কিন্তু সাবমেরিন পৌঁছানোর আগেই আমেরিকা সেখানে পৌঁছে যায়। আমেরিকা পুরো ট্যাঙ্কারটি জব্দ করে এবং সেখানে থাকা লোকজনকে গ্রেফতার করে। রাশিয়া বলেছিল, আমাদের লোকজনকে মুক্তি দাও, কিন্তু আমেরিকা তাদের গ্রেফতার করেই নিয়ে যায় এবং ট্যাঙ্কারটিও জব্দ করে। এরপর খবর আসে যে রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে এবং আমেরিকাকে হুমকি দিচ্ছে। এক রুশ কর্মকর্তা বলেছেন, এটা আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার মতো অবস্থা এবং আমাদের ক্ষেপণাস্ত্রের শক্তি দেখাতে হবে। যাই হোক, রাশিয়া ও আমেরিকার মধ্যেও পরিস্থিতি ভালো নেই। ব্রিটেনের নামও সামনে এসেছে, কারণ ওই ট্যাঙ্কার জব্দ করতে আমেরিকাকে ব্রিটেন সহায়তা করেছিল। এদিকে ভেনেজুয়েলা থেকে আরেকটি ট্যাঙ্কার বের হয়। কোথায় যাচ্ছিল তা জানা যায়নি, কিন্তু ভেনেজুয়েলার কাছেই সেই ট্যাঙ্কারটিকে আমেরিকা জব্দ করে। ট্রাম্প ভেনেজুয়েলার কাছে দাবি জানিয়েছে, রাশিয়া, চীন, ইরান ও কিউবার সঙ্গে করা সব চুক্তি বাতিল করো এবং তেলের চুক্তি শুধু আমেরিকার সঙ্গেই রাখো। শুধু আমাদেরই তেল দাও, আর কাউকে দিও না। অন্যদিকে আন্তর্জাতিক আইন প্রয়োগকারী ও মানবতার পক্ষে কথা বলা জাতিসংঘ দীর্ঘ সময় পরে ভয়ে ভয়ে গতকাল বলেছে, ভেনেজুয়েলার সঙ্গে ট্রাম্প যা করেছেন তা ভুল এবং তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এরপর ট্রাম্পের পক্ষের নেতারা অত্যন্ত বিষাক্ত মন্তব্য করেছেন। তারা বলেছেন, ট্রাম্প যা করেছেন তা দারুণ কাজ, আর ইউএন নামের যে তথাকথিত রিডিকিউলাস গ্রুপ এজেন্সি, তারা সম্পূর্ণ বাজে কথা বলেছে, এদের কথায় কোনো গুরুত্ব নেই। আর এই মুখটিকে তো আপনারা নিশ্চয়ই চিনে থাকবেন। তিনি ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ এক মার্কিন সিনেটর। তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে ভেনেজুয়েলার দায়িত্ব এখন ডোনাল্ড ট্রাম্পের হাতে। ওদিকে ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীকে ট্রাম্প হুমকি দিয়েছিলেন। এরপর দেখা যায় ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী একা গাড়িতে তার এক সহকর্মীকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। ভিডিওতে তিনি বলেছেন, সব কিছু ঠিক আছে, সব কিছু নিরাপদ, আমাদের মানুষ নিরাপদে আছে এবং জনগণ জানে সামনে তাদের কি করতে হবে। আবারও রিপোর্ট এসেছে যে ভেনেজুয়েলার এক গাদ্দার নারী, যিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন, তিনি এখন ট্রাম্পকে মোটা মোটা ললিপপ দিচ্ছেন। কিন্তু ট্রাম্প চাইলেও তাকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট বানাতে পারছেন না, কারণ যদি তাকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট বানানো হয় তাহলে আমেরিকার সেনাবাহিনীকে ভেনেজুয়েলায় মোতায়েন করতে হবে, কেননা ভেনেজুয়েলার জনগণ ওই নারীকে প্রেসিডেন্ট হিসেবে মেনে নেবে না। এদিকে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার মুখে কার্যত ভেজা জুতা ছুঁড়ে মেরেছেন এবং বলেছেন, ভেনেজুয়েলার ভেতরে যত রিসোর্স আছে, যত তেল, গ্যাস ও কেমিক্যাল আছে, সবই ভেনেজুয়েলার জনগণের জন্য এবং তাদেরই সম্পদ, অন্য কারণ নয়। এখন মার্কিন সিনেটররা খোলাখুলিভাবে নিজেদের আসল চেহারা দেখাচ্ছেন। এই সে মার্কিন নেতা যিনি নিজের মুখে বলেছেন, ভেনেজুয়েলার কাছে বিশ্বের সবচেয়ে বেশি তেল রয়েছে এবং ভালো পরিমাণে সোনাও আছে, যা আমাদের জন্য ভালো খবর। এখন তো নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে, তাই না? আর কতটা স্পষ্টতা দরকার যে আমেরিকা ভেনেজুয়েলার তেল, গ্যাস, তেল সম্পদ ও সোনার জন্যই সেখানে দখল নিয়েছে। ওদিকে রিপাবলিকান দলের এক সিনেটর ভীষণ খারাপ কথা বলে ফেলেছেন। ট্রাম্পের আসল রহস্যই ফাঁস করে দিয়েছেন। তিনি বলেছেন, ভেনেজুয়েলা তো কেবল শুরু, এরপর আমরা কিউবা ও নিকারাগুয়াকে ঠিক করব, তারপর কলম্বিয়ার জন্য নতুন প্রেসিডেন্ট বানাবো এবং পুরো এলাকায় আমরা ডেমোক্রেসি নিয়ে আসব। বুঝতে পারছেন তো, ডেমোক্রেসি? এদিকে চীন প্রকাশ্যে ও সরকারিভাবে আমেরিকার নিন্দা করেছে এবং বলেছে, ভেনেজুয়েলার তেল ও সম্পদ আমেরিকা যেভাবে লুট করছে তা সম্পূর্ণ ভুল। অন্যদিকে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী 3টি ধাপে কথা বলেছেন। প্রথমত, আমরা ভেনেজুয়েলা থেকে 50 মিলিয়ন ব্যারেল তেল বিনা পয়সায় নেব এবং তা বিশ্ববাজারে বিক্রি করব। দ্বিতীয়ত, ভেনেজুয়েলার অর্থ আমরা নিয়ন্ত্রণ করব এবং ভেনেজুয়েলার কোম্পানিগুলো আমেরিকান কোম্পানির হাতে তুলে দেব। আর শেষ ধাপে আমরা ভেনেজুয়েলা সরকারকে ভেনেজুয়েলার জনগণের হাতে ছেড়ে দেব। Our process, which is a threefold process in Venezuela. I've described it to them now. Step one is the stabilization of the country. We don't want it descending into chaos. Part of that stabilization, and the reason why we understand and believe that we have the strongest leverage possible, is our quarantine. রিপোর্ট অনুযায়ী পুরো খেলাটাই ছিল তেলকে ঘিরে। আমেরিকা ইতিমধ্যেই ভেনেজুয়েলার তেল বিক্রি করা শুরু করেছে এবং ভেনেজুয়েলার উপর আরোপিত কিছু নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে খেপিয়ে ট্রাম্প শক্তির জোরে অপহরণ করিয়েছেন। কিন্তু আমেরিকার রিপোর্টেই এখন প্রকাশ পাচ্ছে যে ট্রাম্প আসলে ভেনেজুয়েলার সঙ্গে কি করবেন তা নিয়ে কোনো স্পষ্ট পরিকল্পনাই এখনও প্রস্তুত নেই। নিজের অহং শান্ত করার জন্যই তিনি এই কাজটি করেছেন। এখন আরেকটি বড় সমস্যা হলো, ভেনেজুয়েলায় বিপুল সংখ্যক মানুষ রয়েছেন যারা প্রেসিডেন্ট মাদুরোর প্রতি অনুগত ও বিশ্বস্ত। ভেনেজুয়েলা এমন লোকে ভরা,
তাই একতরফাভাবে ট্রাম্প ভেনেজুয়েলায় কিছুই করতে পারছেন না। এটাই তার জন্য মূল সমস্যা। এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও দাবি জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে যেন আমেরিকা মুক্তি দেয়। এখনও ডোনাল্ড ট্রাম্পের লোকজন তাদের সন্ত্রাসী চেহারা দেখিয়ে চলেছে। ট্রাম্পের এক নেতা বলেছেন, যদি ভেনেজুয়েলার জনগণ ও ভেনেজুয়েলা আমাদের কথা না শোনে তাহলে আমেরিকা তাদের বিদ্যুৎ কেটে দেবে, পানি বন্ধ করে দেবে, তাদের না খাইয়ে রাখবে এবং কষ্ট দেবে। ট্রাম্পের এই বক্তব্য আপনারা নিজেরাই দেখে নিতে পারেন। ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার তেল আমি বিক্রি করব এবং তার টাকা আমি নিয়ন্ত্রণ করব, যাতে আমেরিকা ও ভেনেজুয়েলা দুই দেশেরই লাভ হয়। আপনি কি সত্যি মনে করেন ট্রাম্প ভেনেজুয়েলার লাভ হতে দেবে? এটা পুরোপুরি আমেরিকার স্বার্থেই করা হচ্ছে। ওদিকে ভেনেজুয়েলা তাদের এক জেনারেল কমান্ডার একজন সিনিয়র কর্মকর্তাকে বরখাস্ত করেছে, কারণ তার দায়িত্বকালে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট অপহৃত হয়েছিলেন। এদিকে ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত কোম্পানি লিখিতভাবে ঘোষণা করে নিজেদের জনগণকে জানিয়েছে, আমরা তেল বিক্রির জন্য আমেরিকার কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা চালাচ্ছি। অন্যদিকে ব্রিটেন আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে রাশিয়ার যে ট্যাঙ্কারটি জব্দ করা হয়েছে তা জব্দ করার জন্য আমেরিকা তাদের কাছে সহায়তা চেয়েছিল, তাই তারা ওই ট্যাঙ্কারটি জব্দ করতে আমেরিকাকে সাহায্য করেছে। ওদিকে ফ্রান্স, জার্মানি এবং তাদের মিত্র দেশগুলো এখন ভাবছে, ডোনাল্ড ট্রাম্প যদি জোর করে গ্রিনল্যান্ড দখল করার চেষ্টা করেন তাহলে কিভাবে প্রতিক্রিয়া জানানো হবে এবং কী পদক্ষেপ নেওয়া হবে। ফ্রান্সের এক অবসরপ্রাপ্ত জেনারেল বলেছেন, যদি ডোনাল্ড ট্রাম্প আমাদের সঙ্গে এভাবেই কথা বলেন তাহলে তালাক দেওয়ার সময় এসে গেছে। এদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী তার পার্লামেন্টে বলেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর সঙ্গে যা হয়েছে সে বিষয়ে আমাদের অবস্থান আজও একই। আমরা আগেও মাদুরোকে বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেইনি এবং এখনও দেই না। তবে আমরা চাই সহিংসতা ছাড়াই ক্ষমতা হস্তান্তর হোক এবং সবকিছু শান্তি ও সৌহার্দ্যের মাধ্যমে সম্পন্ন হোক। অন্যদিকে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের জনগণের ভবিষ্যৎ কি হবে তা সেখানকার মানুষই ঠিক করবে। এ বিষয়ে আমরা ডেনমার্কের পাশে আছি, শুনুন। Our position. It is our long-standing position that Maduro was not a legitimate president in Venezuela. And so nobody, I think, sheds any tears at his removal. গ্রিনল্যান্ডের বিষয়ে ফ্রান্সও ডেনমার্কের পাশে দাঁড়িয়ে আছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডবাসীর, ডেনমার্কের। এটি বিক্রির জিনিস নয় যে কেউ এসে নিয়ে যাবে। বিশেষজ্ঞদের মতে আমেরিকা 4টি ভিন্ন উপায়ে গ্রিনল্যান্ড দখল করতে পারে। প্রথমত, সরাসরি সামরিক অভিযান চালিয়ে গ্রিনল্যান্ড দখল করা। দ্বিতীয়ত, টাকা দিয়ে পুরো গ্রিনল্যান্ড কিনে নেওয়া। তৃতীয়ত, নিজেদের প্রভাব বাড়িয়ে, যেমনটা ইরানে করা হচ্ছে সেইভাবে গ্রিনল্যান্ডের মানুষের মধ্যে উস্কানি দিয়ে তাদের নিজেদের পক্ষে টেনে নেওয়া। চতুর্থত, আমেরিকা ইতিমধ্যে গ্রিনল্যান্ডের বহু জায়গায় ব্যাপকভাবে উপস্থিত। সেখানে তাদের সামরিক ঘাঁটি আছে, সর্বত্র সেনা রয়েছে। ফলে তারা যেসব এলাকায় আগে থেকেই রয়েছে সেসব জায়গা নিয়ে ঘোষণা করতে পারে, এই এলাকা আমাদের। এই 4টি সম্ভাব্য পথ। গ্রিনল্যান্ড এখন বড় ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে। এখন আমেরিকার কর্মকর্তারা অজুহাত দিচ্ছেন যে গ্রিনল্যান্ডে চীন ঢুকে পড়েছে, চীন সেখানে কার্যক্রম চালাচ্ছে এবং রাশিয়াও সেখানে উপস্থিত। আর ডেনমার্কের এত শক্তি নেই যে তারা রাশিয়া ও চীনের মোকাবিলা করতে পারবে। তাই নিজেদের নিরাপত্তার জন্য আমেরিকার গ্রিনল্যান্ড দখল করা জরুরি। China and Russia are operating off the coast of Greenland. Denmark is not capable of protecting Greenland. And so, in my view, we have a very keen interest in Greenland. হোয়াইট হাউস থেকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, গ্রিনল্যান্ডের বিরুদ্ধে কি সেনাবাহিনীর ব্যবহার করা হবে? এর জবাবে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা মুখপাত্র বলেন, সব ধরনের অপশন আমাদের টেবিলে রয়েছে। গ্রিনল্যান্ডের ভেতরে চীন ও রাশিয়া রয়েছে এবং আমরা তাদের সেখানে থাকতে দিতে পারি না। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন যে আগামী সপ্তাহে তিনি গ্রিনল্যান্ড অর্থাৎ ডেনমার্কের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তিনি আরও বলেছেন, গ্রিনল্যান্ড কিনে নেওয়ার স্বপ্ন ডোনাল্ড ট্রাম্পের বহুদিনের। Greenland, does the U.S. intend to buy Greenland? Can you clarify your comments to lawmakers this week? Well, that's always been the president's intent from the very beginning. He said it very early on. I mean, this is not new. He talked about it in his first term, and he's not the first U.S. president that has examined or looked at how could we acquire Greenland. There's an interest there, but so I just reminded them of the fact that not only did Truman... অস্ট্রিয়ার এক কর্মকর্তা এ বিষয়ে পরিষ্কার ও খোলাখুলিভাবে কথা বলেন। তিনি বলেন, যদি আমেরিকা গ্রিনল্যান্ড দখল করে তাহলে ইউরোপে যতগুলো আমেরিকান সামরিক ঘাঁটি আছে সবকটি দখল করে নেওয়া হবে। শুনুন। If you take it, we take every single base of the Americans from Aviano to Ramstein, from Romania to all the other military bases will be confiscated and you will lose it. And the whole position of American power since World War II, if you take Greenland, you have to leave. It's very simple, Mrs. Miller. তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।